ভাবুন তো আপনি হঠাৎ এমন এক জায়গায় আটকে গেলেন যেখানে চারিদিকে শুধু হলুদ রঙের বারান্দা, নেই কোনো জানালা, নেই কোনো দরজা, নেই বাইরের পৃথিবীতে ফেরার পথ, আর সেই গোলকধাঁধার ভেতরে ঘুরে বেড়াচ্ছে এমন কিছু ভয়ঙ্কর প্রাণী যারা মানুষ নয়, আবার পুরোপুরি দানবও নয়। আর আজকের গল্প ঠিক এরকমই এক রহস্যময় দুনিয়ার, যার নাম ব্যাকরুমস। তো আজকে আমরা এই কাহানিকে পুরো চিরফাড় করে দেব। তো কাহানি শুরু হয় 1990 সালে, যেখানে আমরা দেখতে পাই অ্যাস্টিং কর্পোরেশন নামের একটি গোপন সংস্থা, যা কিনা রহস্যময় একটি গবেষণা চালাচ্ছিল। তাদের একজন এক্সপ্লোরার, যার নাম নারেন, ক্যামেরার মাধ্যমে লাইভ রেকর্ডিং করেছিল। সে ইতিমধ্যে পৌঁছে গিয়েছিল এক অদ্ভুত ভয়ঙ্কর বহুমাত্রিক জগতে, যেটাকে বলা হয় ব্যাকরুমস। চারিদিকে শুধু হলুদ রঙের অসংখ্য বারান্দা, যতদূর চোখ যায় শুধু বারান্দা আর বারান্দা, তার কোনো শেষ নেই, তার কোনো দিক নেই। নারেন ভীষণভাবে ভয় পেয়ে যায়, আর হঠাৎ তার চোখে পড়ে মেঝের উপর ছড়িয়ে থাকা কিছু কেবিলের উপর। কেবিলগুলোর পথ অনুসরণ করতে করতে সে একটি ঘরে পৌঁছে যায়, আর ঠিক তখনই দূর থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। ভয়ে ভয়ে শব্দটার দিকে এগিয়ে গেলে দেখা যায় যে ওটা কোনো দানব নয়, বরং একটা পাখি। আর মনে হয় পাখিটাও তার মতো ব্যাকরুমে এসে আটকা পড়েছে। কিছুটা স্বস্তি পেলেও নারায়ণ আবার সামনের দিকে এগোতে শুরু করে, কিন্তু যতই সে ভেতরে যায় ততই ওই জায়গাটা আরো অস্বাভাবিক হয়ে উঠতে থাকে। কোথাও আধা তৈরি আসবাবপত্র, কোথাও আবার এমন সব ঘর যেগুলো বাস্তব পৃথিবীর বিকৃত নকলের মতো দেখায়। তখনই নারেন বুঝতে পারে যে সে এখানে একা নয়, একটি ভয়ঙ্কর কঙ্কাল সদৃশ্য প্রাণী, যার নাম স্টিল লাইফ, তাকে ফলো করতে শুরু করেছে। নারেন প্রাণপণে দৌড়তে থাকে আর লুকোনোর জায়গা খুঁজতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়, আর কিছুক্ষণের মধ্যেই সেই ভয়ঙ্কর প্রাণীর হাতে ছেলেটি মারা যায়। এইদিকে অ্যাসিং কর্পোরেশনের বিজ্ঞানীরা স্ক্রিনের মাধ্যমে সবকিছু দেখছিল, কিন্তু তারা তাকে বাঁচানোর মতো কিছুই করতে পারেনি। এইবার কাহিনী কয়েক বছর এগিয়ে বর্তমান সময়ে চলে আসে, আর আমরা পরিচিত হই ডক্টর মেরি ক্লাইন নামের এক মহিলার সঙ্গে। সে বিষণ্ণ মনে তার শৈশবের বাড়ি ভেঙে ফেলা হতে দেখছিল, আর বাড়িটি ধ্বংস হওয়ার আগে সে সিদ্ধান্ত নেয় যে নিজের এবং তার মায়ের বানানো হাতের ছাপগুলো স্মৃতি হিসেবে নিয়ে রাখবে। এই হাতের ছাপগুলো তারা অনেক বছর আগে একসঙ্গে তৈরি করেছিল। এরপর আমরা পরিচিত হই ক্লার্ক নামের এক ব্যক্তির সঙ্গে, যার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, যার ফলে সে মারাত্মক মদ্যপান এবং মানসিক অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছে। ক্লার্ক অটোম্যান এম্পায়ার নামের একটি ফার্নিচারের দোকান চালায়, কিন্তু ব্যবসা প্রায় বন্ধ হওয়ার পথে। তো কাজ শেষ করার পর সে ডক্টর মেরির কাছে থেরাপি নিতে যায়, আর সেখানে গিয়ে নিজের কষ্টের কথা বলতে শুরু করে। সে বলে যে সে নাকি পৃথিবীর এমন একজন মানুষ যার সঙ্গে কেউ মিশতে চায় না, একদমই একা। আর মেরি তার স্ত্রীর চরিত্রে অভিনয় করে জানতে চায় যে তাদের সম্পর্কটা ভেঙে গেল কেন। লোকটি বলে, আমার রাগের জন্যই আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে। সারাক্ষণ বিল, টাকা পয়সা আর দায়িত্বের চাপ তার উপরে থাকে, কিন্তু তাকে সাহায্য করার জন্য কেউই নেই। মেরির সামনে এতদিনে জমে থাকা রাগ আর হতাশা উগরে দেওয়ার পর সে কিছুটা হালকা ফিল করে, আর থেরাপি সেশন শেষ হয়ে যাওয়ার পর ক্লার্ক নিজের কাজে ফিরে যায়। কিছুক্ষণ পর আমরা তাকে দেখতে পাই ক্যাপ্টেন ক্লার্ক নামের এক সমুদ্র দস্যুর পোশাক পরে নিজের দোকানের জন্য একটা বিজ্ঞাপন শুট করতে, আর তার সঙ্গে ছিল তার দোকানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্যাট এবং ক্যাটের বয়ফ্রেন্ড ববি। তো কিছু সময় পরে ক্লার্ক দোকানের বিদ্যুতের সমস্যা সমাধান করার জন্য একজন মিস্ত্রির সঙ্গে দেখা করে, কারণ তার দোকান প্রায় বন্ধ হওয়ার পথে থাকলেও তার দোকানে কেন জানি না অস্বাভাবিকভাবে অনেক বেশি বিদ্যুতের বিল আসছিল। বিষয়টি ক্লার্কের কাছে বেশ রহস্য টাইপের মনে হয়, তাই তারা দুজনে দোকানের বেসমেন্টে গিয়ে বিদ্যুতের প্যানেল চেক করতে শুরু করে। কিন্তু কারেন্টে ঠিক করতে গিয়ে তারা একটি অদ্ভুত জিনিস দেখতে পায়, যে সেখানে 3টি রহস্যময় বেকার সুইচ ছিল, যার জন্য বিষয়টি আরো রহস্যময় হয়ে যায়। সেই রাতেই ক্লার্ক দোকানের ভেতরে বসে টিভি দেখছিল, আর হঠাৎ কোনো কারণ ছাড়াই টিভিটি বন্ধ হয়ে যায়, আর সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। কিছুক্ষণ পর হঠাৎই পুরো দোকানে সমস্ত লাইট একসঙ্গে জ্বলে ওঠে, তারপর টিভিটা অদ্ভুতভাবে ঝিলমিল করতে থাকে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই আবার নিভে যায়। কিন্তু হঠাৎই টিভির পর্দায় 1 সেকেন্ডের থেকেও কম সময়ের জন্য সেই হলুদ রঙের দুনিয়া দেখা যায়, আর পরের মুহূর্তেই আবার সবকিছু নর্মাল হয়ে যায়। যদিও ওই হলুদ দুনিয়া অল্প সময়ের জন্য দেখা গিয়েছিল, তবুও ক্লার্ক নিশ্চিত হয়ে যায় যে নিশ্চয়ই তার দোকানের ভেতরে কোনো রহস্যময় ঘটনা ঘটছে। সত্যিটা জানার জন্য সে নিজেই তদন্ত করার সিদ্ধান্ত নেয়, আর বেসমেন্টে নেমে যায়, আর সেখানে গিয়ে এক এক করে সমস্ত সুইচ বন্ধ করে দেয়, যার জন্য পুরো দোকান অন্ধকারে ডুবে যায়। আর ঠিক তখনই তার চোখে পড়ে দেওয়ালের ভেতর থেকে বেরিয়ে আসা এক রহস্যময়ী আলো। তারপর হাত বাড়িয়ে দেওয়ালটিকে স্পর্শ করা মাত্রই ঠিক তখনই মুহূর্তের মধ্যে অসম্ভব কিছু ঘটে যায়। ক্লার্ক হঠাৎই দেওয়ালের ভিতর দিয়ে সোজা অন্য পাশে চলে যায়, আর দেওয়ালের ওই পারে ছিল এক হলুদ গোলক ধাঁধা, যাকে আজকের এই
এই কাহিনীতে ব্যাকস রুম নামে ডাকা হয়, যেখানে মুভিটির শুরুতে নারেন চিরজীবনের জন্য হারিয়ে গিয়েছিল। ক্লার্ক পুরোপুরি ভাই হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে ইয়াস এই দেওয়াল আসলে একটা পোর্টাল, যার মাধ্যমে এক দুনিয়া থেকে আরেক দুনিয়ায় যাওয়া সম্ভব। মনে মনে ভয় থাকলেও তার কৌতূহল আরো বেশি ছিল, তাই সে আবারও সেই রহস্যময় দুনিয়ার ভেতরে চলে যায় আর ভেতরে গিয়ে একটি বিশাল ফার্নিচারের স্তূপ দেখতে পায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যে সেইগুলো অনেকটা তার দোকানে রাখা আসবাবপত্রের মতোই দেখতে। ক্লার্ক সাবধানে সামনে এগোতে থাকে আর যত দূর চোখ যায় চারিদিকে শুধু অন্তহীন হলুদ বারান্দা, আর মনে হচ্ছিল যে ওই গোলক ধাঁধার কোনো শেষ নেই। ঘুরতে ঘুরতে হঠাৎই সে একটি মৃত পাখিকে দেখতে পায়, আর এটি হলো সেই পাখি যেটি মুভির শুরুতে নারেনের সামনে এসেছিল। আর তখনই ক্লার্ক বুঝতে পারে যে সে এমন একটি জায়গায় চলে এসেছে, এটা কোনো স্বপ্ন নয়, একটা কঠিন বাস্তব যেখানে সত্যি ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটেছিল। আরো সামনে এগিয়ে সে একটি অদ্ভুত মূর্তি দেখতে পায় যেখানে একটি অডিও রেকর্ডিং বাজছিল। আরো এগোলে সে দেখতে পায় যেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল কিছু পুরনো জিনিসপত্র, আর চেক করতে গিয়ে বুঝতে পারে যে এইগুলো আসলে সেই গবেষক নারেনের জিনিস, যে কিনা বহু বছর আগে এইখানে নিখোঁজ হয়ে গিয়েছিল। আরো ভেতরে গিয়ে ক্লার্ক এমন একটি ঘরে পৌঁছে যায় যেখানে মেঝের ভেতরে অর্ধেক ডুবে থাকা জুতা, চেয়ার, বিভিন্ন আসবাবপত্র দেখতে পায়। এমনটা মনে হচ্ছিল যেন এইগুলো তৈরি হতে হতে মাঝপথে থেমে গেছে, আর ঠিক তখনই দূর থেকে একটি শব্দ ভেসে আছে। ক্লার্ক কৌতূহলী হয়ে আওয়াজের দিকে এগিয়ে যায় আর চিৎকার করে জিজ্ঞেস করে, হ্যালো, কেউ কি শুনছেন? ওই পাশে কেউ কি আছেন? কিন্তু পরের মুহূর্তেই সে এমন কিছু দেখতে পায় যা তার পায়ের তলার মাটি সরে যায়। ভয় পেয়ে সে দ্রুত সেইখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। স্টিল লাইফ নামের সেই ভয়ঙ্কর কঙ্কাল সদৃশ্য প্রাণী তার পিছু নিয়েছে, আর ক্লার্ক প্রাণপণে দৌড়তে শুরু করে আর কোনো মতে সেই জায়গায় ফিরে আসে যেখান দিয়ে সে ব্যাকরুমে এসেছিল, অ্যান্ড অ্যাট লাস্ট সে নিজের দোকানে ফিরে আসে। কিন্তু ফিরে আসার আগে ব্যাকরুম থেকে একটি ফার্নিচারের ছোট্ট টুকরা সঙ্গে নিয়ে আসে। লোকটির মধ্যে ভয় তো আছে, কিন্তু তার চেয়েও বড় কৌতূহল যে নিজের চোখে যা দেখলাম তা কি সত্যি। সেই রহস্যময়ী হলুদ রঙের জগৎ তাকে যেন নিজের দিকে টেনে নিচ্ছিল। তবে ক্লার্ক জানতো না যে অ্যাসিং কর্পোরেশনের বিজ্ঞানীরা ব্যাকরুমে লাগানো ক্যামেরার মাধ্যমে তার উপর নজর রেখেছিল। তো দোকানে ফিরে এসে ক্লার্ক আবার ডক্টর মেরির কাছে যায় আর ব্যাকরুম সম্পর্কে সমস্ত কিছু খুলে বলতে শুরু করে। লোকটি জানায় যে তার দোকানের নিচে এমন একটা জগৎ আছে যা দেখতে একদম অন্তহীন সাবওয়ে সিস্টেম বা কখনো শেষ না হওয়া এক গোলক ধাঁধার মতো। নিজের আঁকা ম্যাপ দেখিয়ে সে এই বিষয়টি সেই ডক্টরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেরি তার একটাও কথা বিশ্বাস করে না। মহিলা ডক্টরটির মনে হয় যে ক্লার্ক হয়তো অতিরিক্ত মদ্যপান বা মানসিক অস্থিরতার কারণে এইসব বেকার কল্পনা করেছে, আর এই সমস্ত কথাগুলো শুনে ক্লার্ক ভাই ভীষণ হতাশ হয়ে পড়ে। লোকটি বলে, ঠিক আছে, বিশ্বাস করছো না, কোনো ব্যাপার নয়, কিন্তু এইবার আমি প্রমাণ নিয়ে ফিরে আসবো। এরপর দোকানে ফিরে এসে তার ম্যানেজার ক্যাট আর তার বয়ফ্রেন্ড ববির সঙ্গে দেখা করে তারপর দোকানের নিচে লুকিয়ে থাকা সেই রহস্যময়ী জগতের কথা জানায়। প্রথমে দুজনেই ক্লার্কের কথা শুনে একদম অবাক হয়ে যায়, আর তাদের কাছে পুরো ব্যাপারটা একটা পাগলের মতো মনে হচ্ছিল। তাই জন্য ক্লার্ক তাদেরকে একটা ক্যামেরা নিয়ে আসতে বলে, আর কিছুক্ষণ পর তিনজন সেই বেসমেন্টে নেমে একেবারে প্রস্তুত হয়ে যায় সেই জগতে যাওয়ার জন্য। কিন্তু ক্যাট আর ববি তাকে দেখে খুব হাসাহাসি করেছিল যে ভাই মালিক পুরো পাগল হয়ে গেছে। কিন্তু ঠিক পরের মুহূর্তেই লোকটি সেই দেওয়ালের মধ্যে হাত দিতেই তার হাত এইপার ওপার চলে যায় আর দেওয়ালের মধ্যে ঢুকে অদৃশ্য হয়ে যায়। আর এইদিকে ভাই ক্যাট আর ববি হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, আর কিছুক্ষণ পর ক্লার্কের কথায় তারাও সেই দেওয়ালের মধ্য দিয়ে গিয়ে হলুদ জগতের ভেতরে চলে আসে আর বুঝতে পারে যে ইয়েস, ব্যাকরুম সত্যি বাস্তবে সম্ভব। ভেতরে আসতেই ক্যাটের কেমন একটা যেন অস্বস্তি করতে শুরু করে, কারণ এই জায়গাটা তার কাছে মোটেও নরমাল লাগছিল না। কিন্তু ক্লার্ক বিশাল এক্সাইটেড ছিল, সে যেন নিজের আবিষ্কার করা কোনো নতুন পৃথিবীকে ঘুরে দেখাচ্ছিল। তো যাই হোক, এরপর তিনজন একসঙ্গে বারান্দার পর বারান্দা দিয়ে যেতে থাকে, আর যা কিছু দেখছিল সবই ক্যামেরা রেকর্ড করছিল। প্রায় অনেকক্ষণ হাঁটার পর তারা একটি সংকীর্ণ জায়গার সামনে পৌঁছে যায়, যেটি নিচের দিকে নেমে গেছে। সামনে কি আছে তা বোঝার কোনো উপায় ছিল না, তাই ক্লার্ক ববির কোমরে দড়ি বেঁধে তাকে নিচে নামিয়ে দেয়, যাতে কোনো বিপদ হলে তাকে দ্রুত টেনে তোলা যায়। এরপর ববি ধীরে ধীরে অন্ধকার সরু পথ দিয়ে নিচে নামতে থাকে, অ্যান্ড অ্যাট লাস্ট নিচে নেমে দেখতে পায় যে পুরো বেসমেন্টে চারিদিকে ছড়িয়ে ছিল অসংখ্য জামা কাপড়। জায়গাটা একেবারে ভয়ঙ্কর চুপচাপ। ওপরে দাঁড়িয়ে থাকা ক্লার্ক এবং ক্যাট ববির সঙ্গে কথা বলতে থাকে, আর ববি ক্যামেরার মাধ্যমে চারপাশ দেখাতে শুরু করে, কিন্তু হঠাৎই তার আচরণ বদলে যায়। মনে হয় সে যেন দূরে কিছু একটা দেখতে পেয়েছে। সে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে, আর ওপরে ক্লার্ক আর ক্যাট তাকে বলে যে আরে এমনটা করছে কেন, নিচে কি কোনো কিছু দেখতে পেয়েছো? কিন্তু ববি স্পষ্ট করে কিছু বলতে পারে না, আর ঠিক তখনই নিচ থেকে একটি ভয়ঙ্কর শব্দ ভেসে আসে। তারা দুজন ববিকে দড়ি দিয়ে টেনে উপরে তোলার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছিল যে অন্য কিছু ববি
ববিকে নিচের দিকে টেনে ধরেছে। দড়ির ওই পাশে যেন মানুষের চেয়েও অনেক বেশি শক্তিশালী কোনো কিছু একটা ছিল। ববি প্রাণপণে সাহায্য চাইতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়। আর হঠাৎ করেই ববির চিৎকার থেমে যায়, আর ঠিক পরের মুহূর্তেই তাকে অন্ধকারের মধ্যে টেনে নিয়ে যাওয়া হয়। সবকিছু এত দ্রুত ঘটে যায় যে কেউ কিছু বুঝে ওঠার সুযোগ পায় না। আসলে ববিকে টেনে নিয়ে গিয়েছিল সেই স্টিল লাইফ নামের দানবটি। ববিকে হারিয়ে দুজনেই একেবারে হতাশ হয়ে যায়, কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। এরপর আচমকাই তাদের ওপর যেন কিছু একটা এসে আক্রমণ করে, আর ক্লার্ক এবং ক্যাট ভারসাম্য হারিয়ে সেই সরু পথ দিয়ে নিচে পড়ে যায়। ঠিক তখনই তারা দেখতে পায় যে স্টিল লাইফ নামের সেই ভয়ঙ্কর প্রাণী ববিকে টেনে নিয়ে যাচ্ছে, আর সেই দানবটি ববিকে দেওয়ালের ওই পারে কোথাও একটা নিয়ে চলে যায়। মেয়েটি এই দৃশ্য দেখে পাগলের মতো হয়ে যায়, আর কোনো কিছু না ভেবেই ববিকে বাঁচানোর জন্য দৌড় দেয়। ক্লার্ক তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু ক্যাট তার কোনো কথা শোনে না, আর দ্রুত গোলক ধাঁধার গভীরে অদৃশ্য হয়ে যায়। এখন ক্লার্ক সম্পূর্ণ একা, তার দুই সঙ্গী হারিয়ে গেছে। চারিদিকে শুধু অন্তহীন বারান্দা আর ভয়ঙ্কর এক নীরবতা। সে বুঝতে পারে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু সমস্যা হলো সে আর মনে করতে পারছিল না যে কোন পথ দিয়ে এইখানে এসেছিল। প্রত্যেকটা বারান্দা যেন একই রকমের দেখতে। প্রায় অনেকক্ষণ ঘুরে বেড়ানোর পর সে একটি অদ্ভুত ঘরে চলে আসে, যেখানে একটি ক্রিসমাস ট্রি দাঁড়িয়েছিল। এই জায়গায় এমন কিছু থাকার কোনো কারণ ছিলই না, কিন্তু ঠিক তখনই সে দেখতে পায় এক রহস্যময়ী স্টিল লাইফ মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মহিলাটিকে দেখে মনে হচ্ছিল পুরোপুরি মানুষ নয়, আবার পুরোপুরি দানবও নয়। ক্লার্ক ভয় পেয়ে সেইখান থেকে পালিয়ে যায়, আর দৌড়তে দৌড়তে একটি বিশাল বাথরুমের মতো জায়গায় পৌঁছে যায়। জায়গাটিও যেন শেষ হওয়ার কোনো নাম নিচ্ছিল না, কিন্তু সেইখানে কিছুক্ষণ লুকিয়ে থাকার পর হঠাৎ তার ম্যানেজার সেই ক্যাট নামের মেয়েটির গলার আওয়াজ শুনতে পায়, আর মনে হচ্ছিল যেন ক্যাট সাহায্যের জন্য তাকে ডাকছে। কিন্তু প্রবলেম হলো সেই শব্দ চারিদিক থেকে আসছিল, কোন দিকে গেলে ক্যাটকে পাওয়া যাবে তা বোঝার কোনো উপায় ছিল না। আর এইদিকে স্টিল লাইফ মহিলাটি ক্লার্কের ফেলে দেওয়া ক্যামেরাটি তুলে নেয়, তারপর ধীরে ধীরে ক্লার্কের দিকে এগিয়ে আসতে শুরু করে। আর ঠিক সেই মুহূর্তেই কাহিনী আবার ডক্টর মেরির দিকে ফিরে যায়। সেই সময় মেরি নিজের অতীতের কথা ভাবছিল, যেখানে তার মনে পড়ে যায় ছোটবেলায় তার মা গুরুতর মানসিক সমস্যায় ভুগতেন, আর তিনি সবসময় বিশ্বাস করতেন যে বাইরের পৃথিবী অত্যন্ত বিপজ্জনক। এই কারণেই তার মা বাড়ির সমস্ত জানালা দরজা কাগজ দিয়ে ঢেকে রাখতেন, আর তিনি কখনো চাইতেন না যে মেরি বাড়ির বাইরে যাক। ছোট্ট মেরি তখন বুঝতে পারতো না যে তার মা এমন আচরণ করছে কেন। আর ঠিক তখনই তার আনসারিং মেশিনে একটি নতুন মেসেজ আসে, আর মেসেজটি ছিল ক্লার্কের। মেরি বার্তাটি চালু করতেই ক্লার্কের কণ্ঠস্বর শুনে যায়, যেখানে ক্লার্ক তাকে জানায় যে সম্ভবত সে আর কখনো ফিরে আসবে না। মেসেজটি শোনার পর মেরি ভীষণ চিন্তিত হয়ে পড়ে, আর মনে হয় যে হয়তো ক্লার্ক সত্যি কোনো বিপদের মধ্যে রয়েছে। এক মুহূর্ত দেরি না করে সে ক্লার্কের দোকানে চলে আসে, আর অন্যদিকে অ্যাসিং কর্পোরেশনের বিজ্ঞানী ফিল নিজের বাড়িতে বসে টিভি দেখছিল, আর হঠাৎ সে ক্লার্কের দোকানের একটি বিজ্ঞাপন দেখতে পায়। বিজ্ঞাপনে ক্লার্কের মুখ দেখতেই সে চিনতে পারে যে আরে, এটা তো সেই ব্যক্তি না যে ব্যাকরুমের মধ্যে আটকে গিয়েছিল। মানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সেই বিজ্ঞানী প্রত্যেকের ওপর নজর রেখেছিল। আর এইদিকে মেরি ক্লার্কের ফার্নিচার দোকানে চলে আসে, কিন্তু পুরো দোকানটি ছিল ফাঁকা। কাউকে দেখতে না পেয়ে নিচের বেসমেন্টে চলে যায়, আর বেসমেন্টে গিয়ে ক্লার্কের তৈরি করা অসংখ্য নোট আর ব্যাকরুমের মানচিত্র দেখতে পায়। এরপর মেরি সেই দরজার মতো আঁকা স্কেচের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, কিন্তু কিছু বুঝে উঠতে পারে না। আর তখনই যা দেখতে পায় তার মাথা পুরো ঘুরে যায়। একটি মাছি উড়তে উড়তে হঠাৎ করে দেওয়ালের ভেতরে ঢুকে যায়, আর মেরি তো একেবারে হতবাক যে ভাই এটা কি হলো। সে ধীরে ধীরে দেওয়ালের কাছে এগিয়ে যায়, আর সাহস করে নিজের হাত দেওয়ালের ভিতরে ঢুকিয়ে দেয়। আর তখনই সে বুঝতে পারে যে ইয়াস, ক্লার্ক একটুও মিথ্যে কথা বলেনি। দেওয়ালটি সত্যি কোনো অদ্ভুত পোর্টালের মতো কাজ করছে। অ্যান্ড অ্যাট লাস্ট সে সেই রহস্যময়ী দেওয়াল পেরিয়ে ব্যাকরুমের ভেতরে চলে আসে। ব্যাকরুমে এসেই ক্লার্ককে ডাকতে শুরু করে, আর তার আওয়াজ পুরো অন্তহীন করিডোরে ইকো সাউন্ডের মতো শোনাতে থাকে, কিন্তু কোনো উত্তর আসে না। ঘন্টার পর ঘন্টা যেন কেটে যায়, আর ব্যাকরুমের অদ্ভুত পরিবেশ তাকে মানসিকভাবে চাপে ফেলতে শুরু করে। ঠিক তখনই সে একটি ঘরে পৌঁছয়, যার দেওয়ালে একটি ভয়ঙ্কর ছবি আঁকা ছিল। ছবিটি এতটাই বিকৃত অস্বস্তিকর ছিল যে মেরি কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে থাকে, আর হঠাৎই পেছন থেকে একটি পরিচিত কণ্ঠস্বর ভেসে আছে। মেরি ঘুরে দাঁড়িয়ে দেখে যে কণ্ঠস্বরটি আর কারো নয় বরং ক্লার্কের। অ্যান্ড ইয়েস, ফাইনালি সে ক্লার্ককে এখানে খুঁজে পেয়ে গিয়েছে। আর মেরি জানতে চায় যে তারা আসলে কোথায় আছে, আর এই জায়গাটা এত অদ্ভুত কেন। ক্লার্ক কিছুক্ষণ চুপ থাকে, তারপর রহস্যময় ভঙ্গিতে উত্তর দেয়, এই জায়গাটা হলো আমরা জীবনের যেসব জায়গা থেকে এসেছি সেইগুলোর সমস্ত কিছুর মিশ্রণ। ক্লার্কের কথা শুনে মেরি আরো বিরক্ত হয়ে যায়, কিন্তু ঠিক তখনই দূরে কোথাও একটা বিকট শব্দ শোনা যায়। শব্দটি শুনে ক্লার্ক মেরিকে চুপ থাকতে বলে, আর মেরি কিছু বুঝে ওঠার আগেই ক্লার্ক তার উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর নিজের হাত দিয়ে মেয়েটির গলা চেপে ধরে। মেয়েটি লড়াই
সার্ভাইভ করার চেষ্টা করলেও কিন্তু শেষ পর্যন্ত জ্ঞান হারিয়ে যায়। জ্ঞান হারিয়ে থাকা অবস্থায় মেয়েটি আবার অতীতে ফিরে যায় আর সে দেখতে পায় যে হাসপাতালের কর্মীরা তার মাকে নিয়ে যাচ্ছে। তার মা চিকিৎসার জন্য মানসিক হাসপাতালে ভর্তি হয়েছিলেন আর সেই দিনের পর থেকে ছোট্ট মেরিকে দীর্ঘ সময়ের জন্য একা থাকতে হয়েছিল আর এটি ছিল তার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত। আর মনে হচ্ছিল যেন ব্যাকরুম এখন তার স্মৃতিগুলোকে নিজের মধ্যে টানতে শুরু করেছে, যেন তার অতীত ধীরে ধীরে এই ভয়ঙ্কর জগতের অংশ হয়ে যাচ্ছে। তো যাই হোক, কিছুক্ষণ পর মেরির জ্ঞান ফিরে আসে আর একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় যে একটি ডাইনিং রুমে তাকে একটি চেয়ারে বেঁধে রাখা হয়েছে আর তার সামনে দাঁড়িয়ে ছিল ক্লার্ক। কিন্তু সে একা ছিল না, তার চারপাশে আরো 3টি অদ্ভুত দেখতে স্টিল লাইফ দাঁড়িয়েছিল। তাদের চেহারা মানুষের মতো হলেও দেখতে অনেকটাই ভয়ানক। ক্লার্ক শান্ত গলায় মেরির সঙ্গে কথা বলতে শুরু করে, কিন্তু বোঝা যায় যে সে আর আগের মতো নেই। এই ব্যাকরুম ধীরে ধীরে তার মনকে সম্পূর্ণ বদলে দিয়েছে। মেরি বুঝতে পেরে যায় যে এইখানে সিচুয়েশন তার কল্পনার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। তার এমনটা মনে হচ্ছিল যেন এই ব্যাকরুম ধীরে ধীরে তার মানসিক ভারসাম্যকে কেড়ে নিচ্ছে। ক্লার্ক বলে যে এই জায়গা বাইরের পৃথিবীর জিনিসপত্র, মানুষ এবং মানুষের মেমোরিকে নকল করার চেষ্টা করে। যখন কোনো মানুষ এইখানে চলে আসে তখন ব্যাকরুম তার মানসিক স্মৃতি, আবেগ, ভয় এবং অতীতের অভিজ্ঞতাগুলোকে বিশ্লেষণ করতে শুরু করে। তারপর সেই ইনফরমেশনকে ইউজ করে মানুষ, ঘরবাড়ি, বিভিন্ন জিনিসের কপি তৈরি করে। কিন্তু সমস্যা হলো যে ব্যাকরুম কখনোই কোনো কিছু নিখুঁত করতে পারতো না, যার জন্য সবকিছুই বিকৃত, অসম্পূর্ণ হয়ে যায়। আর সেই ব্যর্থ নকল করা বিকৃত মানুষগুলোকে এইখানে স্টিল লাইফ নামে ডাকা হয়। এইখানে ক্লার্ক মেরিকে আশেপাশে দাঁড়িয়ে থাকা স্টিল লাইফগুলোকে দেখায়, যাদের মুখে কোনো অনুভূতি নেই, কোনো ব্যথা নেই, নেই কোনো মানসিক আবেগ। আর এই স্টিল লাইফের সঙ্গে থাকতে থাকতে ক্লার্ক এখন অভ্যস্ত হয়ে গেছে। এই দৃশ্য দেখে মেরি ভয়ে আতঙ্কে কেঁপে যায় আর সে লোকটিকে রিকোয়েস্ট করতে থাকে যেন তাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ক্লার্ক যেন অন্য জগতে বাস করছে, সে মেরির কোনো কথা শুনছিলই না। আর সে নিজের ভুল বুঝতে পারে আর মেরিকে ছেড়ে দেয়। কিন্তু ঠিক তখনই নতুন বিপদ দেখা দেয়। পাশে দাঁড়িয়ে থাকা স্টিল লাইফ মহিলা আচমকা দৌড়ে পালিয়ে যায় আর তারপরে অন্ধকারের ভেতর থেকে কিছু যেন একটা বেরিয়ে আসে আর এটি ছিল ক্যাপ্টেন ক্লার্কের বিকৃত রূপ। কিন্তু এখন সেটি ভয়ঙ্কর দানবে বদলে গিয়েছে। আসলে এটি ছিল ক্লার্কের মনের অন্ধকারের দিকের প্রতিচ্ছবি। তার রাগ, তার অহংকার, অপরাধবোধ, ব্যর্থতা, তার সমস্ত নেতিবাচক অনুভূতিকে মিলিয়ে এই ব্যাকরুম একটি বাস্তব দানব তৈরি করে ফেলেছিল। ক্লার্ক ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায় আর সেই দানবটিকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। দানবটি ক্লার্কের ঘাড়ে কামড়ে দিয়ে তাকে প্রাণে মেরে ফেলে আর এইভাবেই ক্লার্ক শেষ পর্যন্ত নিজের তৈরি অন্ধকারের শিকার হয়ে যায়। ক্লার্ক মারা যাওয়ার পর মেরি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে প্রাণপণে দৌড়াতে শুরু করে, কারণ সেই ভয়ঙ্কর ক্লার্কের দানব এখন তাকেও মারতে চায়। চারিদিকে আবার শুধু অন্তহীন বারান্দা, প্রত্যেকটা পথ যেন আগেরটার মতোই দেখতে। কোনটা নিরাপদ, কোনটা মৃত্যুর দিকে নিয়ে যাবে সেটা আর বোঝার কোনো উপায় ছিলই না। মেয়েটি দৌড়তে দৌড়তে ব্যাকরুমের একটি নতুন অংশে পৌঁছে যায় আর এই জায়গাটা অন্য সব জায়গার চেয়ে ছিল একদমই আলাদা। চারিপাশ দেখে মনে হচ্ছিল এটি ক্যাট এবং ববির পাড়ার বিকৃত ভয়ঙ্কর একটি কপি, যেখানে ঘর বাড়ি, রাস্তা, পরিচিত পরিবেশ সবকিছুর একটা তৈরি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সবটাই অসম্পূর্ণ। এইখানে মেরি বুঝতে পারে যে ব্যাকরুম শুধু ক্লার্কের স্মৃতি নয়, অন্যদের স্মৃতিকেও ব্যবহার করেছে। কিন্তু এইদিকে দানবটি ক্রমশ এগিয়ে আসছে। অনেকক্ষণ পর সে একটি অদ্ভুত ঘরে পৌঁছে যায় যেখানে বিভিন্ন যন্ত্রপাতি ছড়িয়েছিল আর মনে হচ্ছিল এটি অ্যাসিং কর্পোরেশনের কোনো পুরনো গবেষণাগার। কিন্তু ঠিক তখনই ক্যাপ্টেন ক্লার্ক তাকে আবার খুঁজে বের করে। দানবটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে আর মেরি নিজেকে বাঁচার জন্য সে দানবটির কাঠের তৈরি একটি পা ভেঙে ফেলে। কিন্তু দানবটির মধ্যে এতটাই পাওয়ার ছিল যে সে থামতেই চায় না। এই দেখে মেরি তার মায়ের সেই স্মৃতি, হাতের ছাপ যেটা পাথরের উপর আঁকা ছিল, সেটিকে ব্যাগ থেকে বের করিয়ে সেই দানবের মাথায় মারতে থাকে, যার জন্য দানবটি এইখানে ঘায়েল হয়ে যায়। এই সুযোগ হাতছাড়া না করে মেরি দ্রুত একটি সরু পথ দিয়ে পালিয়ে যায়, কিন্তু হঠাৎই ওই পারে কয়েকজন মুখোশ পরা ব্যক্তি তাকে ঘিরে ফেলে। মেরি কিছু বুঝে ওঠার আগেই তারা তার মুখে গ্যাস স্প্রে করে আর পরে জানা যায় যে এই মানুষগুলো আসলে অ্যাসিং কর্পোরেশনের বিজ্ঞানী। অবশেষে বহু বছর পর বিজ্ঞানীরা এই ব্যাকরুমকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিল। এরপর মেরিকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় যেখানে তার উপর বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। তারপর মেয়েটি এই কোম্পানির হেড ফিল নামের বিজ্ঞানীকে সমস্ত কিছু খুলে বলে যে সে ক্লার্কের দোকানের বেসমেন্টে গিয়ে একটি অদ্ভুত দেওয়ালের মাধ্যমে এই ব্যাকরুমে চলে আসে। তারপর এইখানে যা যা ঘটনা ঘটে সমস্ত ঘটনা তাকে খুলে বলে। বিজ্ঞানী ফিল বলে যে শুরুতে অ্যাসিং ছিল একটি এমআরআই মেশিন তৈরি করার কোম্পানি, কিন্তু এই ব্যাকরুম আবিষ্কার করার পর তাদের লক্ষ্য পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এখন তাদের মেন উদ্দেশ্য হলো এই রহস্যময় জগৎ নিয়ে গবেষণা করা। আর তারা এত বছর পর ব্যাকরুম নিয়ে গবেষণা করছে, কিন্তু এতদিন হয়ে গেল তারা এই জগৎ সম্পর্কে সামান্যটুকুই জানে। প্রথম দিকে মেরি তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেয়, কিন্তু পরে
তার কেন জানি না এমনটা মনে হয় যে হয়তো জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর তাকে হয়তো আর জীবিত রাখা হবে না, তাই সে আর কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হয় না। কিন্তু গল্প এখানে শেষ নয়। পরে জানা যায় যে ব্যাকরুম শুধু মানুষকে আটকে রাখে না, এটি তাদের কাছ থেকে প্রতিনিয়ত শিখে যাচ্ছে মানুষের স্মৃতি, আবেগ, ভয়, মানসিক আঘাতগুলোকে সংগ্রহ করে নিজের মধ্যে সংরক্ষণ করে, তারপর সেই ইনফরমেশনকে ইউজ করে সেইখানে নতুন একটি জায়গা তৈরি করতে থাকে। আর এখন ব্যাকরুম ম্যারির সঙ্গে ঠিক একই কাজই করছে। ধীরে ধীরে সেইখানে এমন কিছু নতুন বাড়ি, এমন কিছু হতে শুরু করে যেগুলো মেরির স্মৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তার ছোটবেলার বাড়ি, মায়ের স্মৃতি, তার একাকিত্ব, তার ভয়, আর সবকিছু ধীরে ধীরে সেই রহস্যময় জগতের অংশ হয়ে যাচ্ছে। কিন্তু ব্যাকরুম কখনোই 100% নকল করতে পারতো না, তাই প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষের স্মৃতি কেমন যেন বিকৃত হয়ে যায়। এমনকি এইখানে বসে থাকা মেরিরও একটি বিকৃত স্টিল লাইফ তৈরি হয়ে গিয়েছে, যার মানে দুঃস্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি। আর হয়তো একদিন এই ব্যাকরুম পুরো মানব জগৎটাকেই নিজের ভেতরে মিলিয়ে নেবে। আর এইরকমই একটি আনএক্সপেক্টেড দামদার টুইস্টের সাথে ব্যাকরুম সিনেমাটি এইখানেই দা এন্ড হয়ে যায়। তো গুরু, জানি না এই কাহিনী তোমাদের কেমন লেগেছে, বাট আমার কিন্তু দামদার লেগেছে ভাই। বাকি যদি এরকম ট্রেন্ডিং সিনেমার কাহিনী জানতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রেখো টাইমলাইন বাংলাকে। एंड मिलते हैं नेक्स्ट वीडियो में।